আবু সাইদ আমার ইমিডিয়েট ছোট। আমরা একসাথেই ছোটবেলায় বড় হয়েছি, 2 থেকে 2.5 বছর কি ছোট। একসাথে প্রাইমারিতে লেখাপড়া করেছি, একসাথে হাই স্কুলে, সব জায়গায় একসাথে লেখাপড়া করেছি, একসাথে মাঠে ঘাটে কাজ করছি এবং সব সময় একসাথে খাওয়া দাওয়া, লেখাপড়া, খেলাধুলা সব একসাথে ছিল। ও মানে ছোট ভাই হিসেবে, মানে ছোট ভাই হিসেবে ছিল না, ও আমার বন্ধুর মতো ছিল। কারণ আমাদের বয়সটার মধ্যে বেশি ডিফারেন্স ছিল না, 2 থেকে 2.5 বছরের মধ্যে ডিফারেন্স ছিল। সব সময় মাঠে ঘাটে বাবার সাথে মাঠে কাজ করতাম। সব সময় আন্তরিকতা এবং ভালোবাসা ছিল। সব সময় ভাইদের প্রতি, বোনদের প্রতি খুব আন্তরিক এবং ভালোবাসা ছিল। সব সময় মিলমিশ করে চলতাম, সব সময় সব কাজ একসাথে করতাম। ও খুব মানুষের সাথে খুব মানে নম্র ভদ্র ব্যবহার করতো। লেখাপড়ায় ভালো ছিল। মানুষ আমাদের কোনো সময়, আমাদের দিকে মানুষ কোনো সময় আঙ্গুল তোলার সুযোগ পায় নাই যে আমরা এই অপরাধমূলক কাজ করেছি। কিন্তু ও অন্যায়ের সাথে কোনো সময় আপোষ করতো না। যেটা অন্যায় অন্যায়, ন্যায়রে ন্যায় এবং অন্যায়রে অন্যায় বলতো, সাদারে সাদা এবং কালোরে কালো বলতো। পরবর্তীতে এই যে 2024-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, এই ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সে অন্যতম সমন্বয়ক ছিল। বিশেষ কোনো স্মৃতি, সেই রকম কোনো স্মৃতি নাই, কিন্তু একটা স্মৃতি আছে। আমরা দুইজন মাঠে একসাথে কাজ করতে গেছিলাম। কাজ করতে গিয়ে এই হঠাৎ করে খুব বজ্রপাত হয়। বজ্রপাত হওয়ার সাথেই ও আমাকে এসে দৌড় দিয়ে এসে জড়ায় ধরে। ধরে কয় কি, ভাই এখানে আর থাকা যাবে না, যে বজ্রপাত পড়তেছে আমাদের গায়ের ওপর যে কোনো মুহূর্তে পড়তে পারে। তখন আমরা কাজ কাম ফেলাই দিয়ে দুইজনে আমরা বাড়িতে চলে আসি। আমরা ছোট থাকতে ফুটবল আমরা খেলাই নেই, আমরা ক্রিকেটটা খেলতাম। পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে, আশপাশে যে ফাঁকা জায়গা পাই ওখানেই খেলতাম। ফুটবল খেলি নেই, কিন্তু ক্রিকেটটা খেলতাম। ও বেশিরভাগ সময় সময় পাইলে, ফ্রি পাইলেই ওই ক্রিকেট খেলতো। আর যখন ওই বাইরে থাকা শুরু করে রংপুরে, তখন এসএসসি পাস করার পর এইচএসসিতে রংপুর সরকারি কলেজে ভর্তি হয়। যখন একটু সুযোগ পায়, ফ্রি হয়, বাড়িতে আসে। ওই বেশিরভাগ সময় ও বন্ধু বান্ধবদের সাথে, ফ্রি সময়টা বান্ধবদের সাথে ঘোরাফেরা করতো আর কি। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে নামাজ কালাম পড়তো সবসময়। মানুষ বলতো, আমি বলতাম, ও আবার বিভিন্ন ধরনের বইপত্র পড়তো, ধর্মীয় বই পড়ে যেটা ভালো মনে হয় সেটা করতো। তখন আমি বলতাম যে এত ঘাটাঘাটির কি আছে, ও হুজুরেরা আছে, যেভাবে চলতেছে ওইভাবে চললেই তো হয়। কয় কি যে না, আসলে মানুষের শোনা কথা না, নিজেদেরকে যাচাই বাছাই করে যে কোনো কাজ করলে সেটা সবচেয়ে ভালো হয়। মানুষ যে কোনো কেউ, তার কাছে আমরা যদি দোকানে কোনো জিনিস যদি কিনতে যাই, তখন কিন্তু দোকানদারে বলে না আমারটাই ভালো, নেন আমারটা। কিন্তু যখন কাস্টমারের উচিত হচ্ছে একটা যাচাই বাছাই করা, আসলে কোনটা ভালো। আমার এইভাবে ওই বুঝাইতো। আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, ইসলামী বইগুলো পড়তো, মানে ওই ইয়া করতো, রিসার্চ টিসার্চ করে নিত নিজে নিজেই, যতটা আর কি ইয়া করা যায়, ভালোটা বাছে নেওয়া যায় আর কি, বাংলা কথা যেটা, যে একটু যাচাই বাছাই করা আর কি। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে শুরু হয়েছিল, আমি ফেসবুকে দেখি বিভিন্ন ধরনের পোস্ট, প্রতিবাদমূলক পোস্ট করে যে আন্দোলন আমাদের যৌক্তিক আন্দোলন, এটা আমরা কোটা যৌক্তিক সংস্কার চাই, এগুলো লিখতো। ছাত্র ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করতো। এমনকি এই শিক্ষকদেরকেও উদ্বুদ্ধ করার মতো চেষ্টা করছে। একটা পরিধি ছিল 1969 সালে, উম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, যিনি ছাত্রদের রক্ষার জন্য আগে আসছিলেন, নিজের বুক পাইতে দিছিলেন, ছাত্রদের রক্ষা করছিলেন। ওনার উদ্ধৃতি দিয়ে শিক্ষকদেরকেও ছাত্রদের পাশে দাঁড়ার আহ্বান জানাইছিল। নিজেরও শক্ত অবস্থান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাই দিছিল, আর যদি শহীদ হই, আমার নিথর দেহ যেন রাজপথে পড়ে থাকে। যখন আমার সহকর্মীরা, সাথীরা বিজয় উল্লাস করবে, ঘরে ফিরবে, তখন যেন আমাকে দাফন করা হয়, আমাকে যেন কবরস্থ করা হয়। এই ধরনের খুব একটা তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্রদের যে কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি, এটা পূরণ করার জন্য যে আপ্রাণ চেষ্টা করছে, সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিল। আমি ওর যখন গুলি লাগে খবরটা আমার বড় ভাই বাড়ির থেকে ফোন দেয়, বলে যে আবু সাইদের নাকি গুলি লাগছে। পরে শোনার সাথে সাথে আমি কি, গুলি লাগছে মানে? গুলি তো করার কথা না ছাত্র আন্দোলনে, ছাত্রদেরকে তো গুলি করার কথা না সেই পুলিশের। তারপরে আমার এক চাচতো ভাইয়া ছিল, আবু সাইদের সাথে থাকতো, নাম রুহুল আমিন। ও ভাইরে আমি কয়েকদিন আগে থেকে ফোন দেওয়া শুরু করি, যখন আন্দোলন শুরু হয়, যে বলি যে আবু সাইদের একটু ভাই দেখে রাখেন, একটু সাবধানে রাখেন। ও ভাইয়ের কাছে আমি ফোন দেই। আমি বাড়িতে থাকতাম না, আমি গার্মেন্টসে কাজ করতাম, টাঙ্গাইল ছিলাম। আমি ফোন দিছি রুহুল ভাইয়ের কাছে, ভাই আবু সাইদের নাকি গুলি লাগছে, শুনলাম কি হয়েছে ওর? কয় কি, ভাই আমারে মাফ করে দাও, তোমারে দাও, আমি কথা রাখতে পারি নাই, আবু সাইদ আমাদের মাঝে নাই। এভাবে আমি খবরটা জানতে পারি। পরবর্তীতে আমি
গার্মেন্টস থেকে বের হয়ে ছুটি নিয়ে বের হয়ে 5টার সময় গাড়িতে উঠি এবং রাত 10:30টায় গিয়ে বাড়িতে পৌঁছাই। বাড়িতে গিয়ে দেখি মানুষের লোকারণ্য, অবস্থা খুব খারাপ। আবু সাঈদের লাশ আমার বড় ভাই রমজান আলী আনতে গেছিল। অনেক যুদ্ধ সংগ্রাম করে ওর লাশ আনতে হয়েছে। স্থানীয় প্রশাসন সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা 9 ভাই বোন, আমরা সেভাবে কেউ ইউনিভার্সিটি পর্যন্ত যাইতে পারিনি, ও একমাত্র গেছিল। আমি আলিম পাস করছি জাফরপাড়া কামিল মাদ্রাসা থেকে, আমাদের পাশের গ্রামের মাদ্রাসা কামিল মাদ্রাসা, ওইটা ওখান থেকে আমি আলিম করছিলাম। আমার ছোট বোন আছে সুমি, ও আলিম করছে। আমার আর ভাই বোনেরা আছে 8 পর্যন্ত পড়ছে, তার বেশি কেউ পড়তে পারে নাই। একমাত্র আবু সাঈদে ইউনিভার্সিটিতে গেছিলো। আমাদের একটা স্বপ্ন ছিল, একটা আশার প্রদীপ ছিল, কিন্তু এই প্রদীপ আমাদের নিভে গেছে। আমার ছোট বোন জিজ্ঞেস করছিল, ভাই আপনি বড় হয় কী হবেন? ও বলছিল আমি হলো বিসিএস দিব, বিসিএস দিলে সরকারি বড় অফিসার হওয়া যাবে। তখন আমরা ভাবছিলাম হয়তো বা একটা ভালো কিছু করবে, মেধাবী ছিল। আসলে আমরা তো লেখাপড়ার পেছনে ওর জন্য টাকা পয়সা ব্যয় করতে পারি নাই। পারিবারিক অসচ্ছলতার কারণে ভাই বোন বেশি, অল্প কৃষি জমি ছিল। এখান থেকে ও নিজের, আসলে ওর ইউনিভার্সিটি যাওয়াটা ওর হচ্ছে নিজের সম্পূর্ণ একটা ইচ্ছে থাকলে উপায় হয়, একটা কথা আছে, সেই ইচ্ছে শক্তি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যাইতে পারছে। সবার যে বড় যে উনি হচ্ছে এই প্রথমের দিকে ভ্যান চালাইতো, পরবর্তীতে এখন এই মুদি ব্যবসা আছে। তারপর যেজন উনি কৃষিকাজ করে, জমি চাষাবাদ করে। আর তারপর ছোট যেজন আছে ও ডেকোরেটরের ব্যবসা আছে, একটা মুদি দোকান আছে। আমার যে বড় ওই ভাই আমার বাড়িতে কৃষি জমি আছে, এগুলো দেখাশোনা করে, কৃষিকাজ করে। আমি ওই কৃষিকাজই করি বাড়িতে। তারপরে আমার ছোট বোন আছে, ও গৃহিণী।